হ্যালো বন্ধুরা, এটা একটা সত্যিকারের রাস্তার লড়াইয়ের আগে উভয় পক্ষকে জীবন ও মৃত্যুর দায় মুক্তির একটি চুক্তিতে স্বাক্ষর করতে হয়। বিজয়ী পুরস্কারে টাকা নেয় এবং পরাজিত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। এখানে পুরস্কারের টাকা বেশি নয়, তাই যারা প্রতিযোগী এখানে আসতে পারে তারা সবাই রাস্তার রূঢ় নায়ক। তাদের গৌরব বা অর্থের সাথে কোনো সম্পর্ক নেই, তারা কেবল আইনত মানুষকে মারধর করার জায়গা খুঁজে পেতে চায়। প্রত্যেকেই নিষ্ঠুর মেজাজের একজন নির্মম চরিত্র। আমাদের সামনে যে লোকটি আছেন তিনি হলেন এই যুদ্ধক্ষেত্রের চ্যাং জেনারেল। লম্বা প্রতিপক্ষের মুখোমুখি হলেও তিনি টাইসনের মতো বাম এবং ডান দিকে এড়াতে পারেন। প্রতিপক্ষের ঘুষি এড়িয়ে যাওয়ার পরে তিনি দুটি পরিষ্কার এবং খাস্তার ডান হুক দেন, সরাসরি শক্তিশালী ব্যক্তিকে হাঁটুতে ঠেলে দেন। তার চুল ঘন হয়ে যায় এবং তার চুল সম্পূর্ণ বিক্ষিপ্ত হয়। ছিটকে পড়ার পরে আত্মসহ লোকটি বিরক্তিতে পূর্ণ, কিন্তু ব্ল্যাক ওয়ার্ল্ডউইন্ডের বিরুদ্ধে তিনি অসহায়। তিনি এখানে পরম রাজা। জিয়াংহু জনগণের ডাক নাম হল রাস্তার বিন্সের রাজা। ব্ল্যাক ওয়ার্ল্ডউইন্ড আজ এখানে এসেছিল সমস্ত প্রতিদ্বন্দ্বীকে একত্রিত করে, একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাদের এক ধাক্কায় ধ্বংস করার ইচ্ছা নিয়ে। এরপরে ছিল ভেস্ট পরা লোকটি। সে এমন একজনের আদর্শ উদাহরণ ছিল যে একেবারে ঘেউ ঘেউ করে এবং কামড়ায় না। তার তীক্ষ্ণ বহির্ভাগের নিচে ছিল একটি নরম হৃদয়। ব্ল্যাক ওয়ার্ল্ডউইন্ডের ঘুষি খাওয়ার পর সে ঘুরে পালিয়ে গেল, এমনকি তার প্রতিপক্ষের চোখের দিকে তাকানোর সাহসও করল না। ব্ল্যাক ওয়ার্ল্ডউইন্ড তার সুবিধার উপর চাপ দিল এবং তার কালো ইলোহার মুষ্টি ক্যাসেরোলের মতো পুরু লোকটিকে মাটিতে আছড়ে ফেলল। এটি ছিল সবচেয়ে বাস্তববাদী রাস্তার লড়াই। যদিও দুজনের গড়ন একই রকম ছিল, তাদের লড়াইয়ের ক্ষমতা ছিল বিশ্বজুড়ে আলাদা। ভেস্ট পরা লোকটি একজন শক্ত লোক ছিল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সে আবার ব্ল্যাক ওয়ার্ল্ডউইন্ডের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, এই ভয়ে যে সে চিরতরে হেরে যাবে। ভেস্ট পরা লোকটি হাড়ের কাছে ভয় পেয়ে গেল। সে উঠে দাঁড়ালো এবং নিজেকে শান্ত থাকতে বাধ্য করল। কেবল ব্ল্যাক ওয়ার্ল্ডউইন্ডকে তাকে ছিটকে ফেলার আরেকটি কারণ দিল। ভেস্ট পরা লোকটি তীরের মতো তীক্ষ্ণ ছিল এবং ব্ল্যাক ওয়ার্ল্ডউইন্ডও দ্বিগুণ হত্যা অর্জন করেছিল। এই নৃশংস রাস্তার লড়াইগুলি কেবল ব্ল্যাক ওয়ার্ল্ডউইন্ডের দৈনন্দিন রুটিন ছিল। যতবার সে অন্যদের দমন করার সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, তার ভিডিওগুলি ইন্টারনেটে আপলোড করা হয়েছিল। ভিডিওগুলির দ্রুত জনপ্রিয়তার সাথে তিনি কেবল স্ট্রিট ফাইটিংয়ের রাজার ডাকনামি অর্জন করেননি, বরং UFC এরও প্রশংসা পেয়েছেন। স্ট্রিট ফাইটিংয়ের রাজা থেকে একজন পেশাদার MMA যোদ্ধা, তিনি ইতিহাসের একমাত্র তৃণমূল নায়ক যিনি UFC-তে নিয়োগ পেয়েছেন। এই ব্যক্তি হলেন জিনবো, স্ট্রিট ফাইটিংয়ের রাজা, যিনি মেকআপ ছাড়াই লি কুইর চরিত্রে অভিনয় করেন। তার নাটকীয় জীবন হলিউডের সিনেমার মতো। আজকের ভিডিওতে আমরা পর্যালোচনা করব স্ট্রিট ফাইটিংয়ের রাজা জিনবো কিভাবে UFC ট্রেনে উঠেছিলেন। তার সরল এবং নিষ্ঠুর স্ট্রিট ফাইটিং স্টাইলের মাধ্যমে এই স্ট্রিট ফাইটিংয়ের রাজা কি পেশাদার যোদ্ধাদের মুখোমুখি হলে বিশ্বের বৃহত্তম যুদ্ধক্ষেত্রে অজেয় থাকতে পারবেন? এই সবকিছু ব্যাখ্যা করার জন্য আমাদের জিনবোর পটভূমি দিয়ে শুরু করতে হবে। কেভিন ফ্যালকনসন 1974 সালের শীতকালে বাহামায় জন্মগ্রহণ করেন। যখন তিনি খুব ছোট ছিলেন তখন তার পরিবার তাকে নিয়ে মিয়ামিতে চলে আসে। কারণ তারা এই অঞ্চলের সাথে অপরিচিত ছিলেন এবং তাদের কাছে খুব বেশি টাকা ছিল না, তাই তাদের বস্তিতে থাকতে হয়েছিল। ছোটবেলায় কিম্বার্লি একজন দুর্দান্ত ছাত্র ছিলেন, এমনকি মিয়ামি ইউনিভার্সিটিতে ভর্তিও হয়েছিলেন। কিম্বার্লির অসাধারণ চেহারা এবং এমনকি কিছু অভদ্রতা এবং বর্বরতা আপনাকে বোকা বানিয়ে দিতে দেবেন না। তিনি একজন প্রকৃত উচ্চ অর্জনকারী ছিলেন, এমনকি কলেজে আইনও পড়েছিলেন। বস্তিতে বেড়ে ওঠা অনেক বক্সিং চ্যাম্পিয়নদের জন্য একটি সাধারণ অভিজ্ঞতা বলে মনে হয়। প্যাকিয়াও, মেওয়েদার, এমনকি মাইক টাইসন, এই বিখ্যাত শীর্ষ বক্সিং চ্যাম্পিয়নরা তাদের শৈশব বস্তিতে কাটিয়েছেন। এটি অত্যন্ত বিশৃঙ্খল জায়গা। কিম্বার্লির নিজের ভাষায়, একবার সে আবর্জনা ফেলতে বেরোয় এবং আবর্জনা পাত্রের পাশে একটি পা দেখতে পায়। সে কেবল এটি আবর্জনা পাত্রে ফেলে দিতে পেরেছিল। আসলে জিনবো শৈশব থেকেই খুব অনুগত ছিল। 13 বছর বয়সে সে তার বন্ধুকে ধমক দেওয়া থেকে রক্ষা করার জন্য অন্য এক সহপাঠীর সাথে লড়াই করেছিল, যা অনেকটা ব্ল্যাক ওয়ার্ল্ডউইন্ড লি কুইড স্টাইলের মতো। বিশৃঙ্খল পরিস্থিতিতে বাস করা জিনবোকে ছোটবেলায় যোগ্যতমের বেঁচে থাকার বিষয়টি বুঝতে সাহায্য করেছিল। যখনই জিনবোর আশেপাশের লোকজন তাকে ধমক দিত, বহিরাগত বলে তার উচ্চারণকে উপহাস করত, এমনকি স্কুলে তার দুপুরের লাঞ্চও চুরি করত, তখন তার মা তাকে বলতেন যে তাকে অবশ্যই তাদের চোখের দিকে তাকাতে হবে এবং পুরুষের মতো লড়াই করা শিখতে হবে। জিনবো তার অবসর সময় বক্সিং প্র্যাকটিস করতেও পছন্দ করতেন, কিন্তু এটি আনুষ্ঠানিক বক্সিং প্রশিক্ষণ ছিল না। পরিবর্তে এটি ছিল মার্শাল আর্টসের জগতে নাম্বার 1 বক্সিং স্টাইল, এলোমেলো প্র্যাকটিস। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর জিনবো আইন সংক্রান্ত কোনো চাকরি করেননি। পরিবর্তে তিনি একটি নাইট ক্লাবে দেহরক্ষী, যা সাধারণত প্রহরী নামে পরিচিত, হিসাবে কাজ করার সিদ্ধান্ত নেন। সম্ভবত এটি তার কারণ ছিল যে তিনি বিনামূল্যে সুন্দরী মহিলাদের দেখতে পেতেন, বা হয়তো তিনি কেবল আন্ডারওয়ার্ল্ডের পরিবেশ পছন্দ করতেন। সংক্ষেপে আমরা জিনবোকে এটি নির্দিষ্ট কারণ সম্পর্কে জিজ্ঞাসা করার সাহস করি না। বাউন্সারের চাকরির পাশাপাশি তিনি প্রাপ্তবয়স্ক একটি ওয়েবসাইট কোম্পানির বিভিন্ন চলচ্চিত্রের সেটে অক্লান্ত অভিনেত্রীদের নিয়ে যাওয়ার জন্য বিলাসবহুল গাড়িও চালিয়েছেন। রাতে যখন তার কোনো কাজ ছিল না, তখন তিনি কিছু রাস্তার মারামারিতে অংশগ্রহণ করতেন। এগুলি জনসাধারণের সংগঠিত কার্যক্রম ছিল। শহরের সমস্ত স্তরের লোকেরা এসে সমস্ত ধরনের মানুষের সাথে লড়াই করতে পারত, যতক্ষণ তাদের অংশগ্রহণ করার সাহস থাকত এবং তাদের নিজস্ব চিকিৎসা খরচ বহন করতে পারত। মাঝে মাঝে অংশগ্রহণ করার পর জিনবো ধীরে ধীরে এখানে নিয়মিত হয়ে ওঠে। গল্পের এই পর্যায়ে অনেকেই হয়তো ভাবতে পারেন যে কেন তাকে শুরুতে ফ্যালকনসন বলা হতো, কিন্তু তিনি তাকে জিনবো বলে ডাকতেন। ছোটবেলায় জিনবো ছিল তার ডাকনাম এবং রাস্তা থেকে ক্ষমতায় আসার আগে পর্যন্ত এটাই তার সাথে ছিল, কারণ এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় অনেকেই তাদের আসল নাম ব্যবহার করত না। জিনবো এখানে আসার পর থেকে সে প্রতিটি ম্যাচেই জয়ী হচ্ছে, প্রতিটি খেলায় তার প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, প্রায়শই 1 বা 2 রাউন্ডের মধ্যেই তাদের পরাজিত করে ফেলছে। শীঘ্রই জিনবোর নামটাম বৃদ্ধি পায় এবং সে রাস্তার রাজা হয়ে যায়। অনেক বেপরোয়া প্রতিদ্বন্দ্বী একের পর এক জিনবোকে চ্যালেঞ্জ করতে এসেছিল। এই ডাক লোকটির মতো একজন স্থানীয় গ্যাং লিডার, যে তার সহকর্মীদের প্রভাবিত করতে
কিভাবে জিনবোকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু বারবার তাকে আহত করা হয় এবং তার একটি চোখ ভেঙে ফেলা হয়। এই ভিডিওটির জন্য এটুকুই। দেখার জন্য ধন্যবাদ।